ওই সময় এই রাস্তাটায় খুব ভিড় থাকে। স্কুল ছুটি হয়, তাই অভিভাবক আর পুলকারের ভিড়ভাট্টায় সেই সময় রাস্তায় হাঁটাই মুশকিল হয়ে যায়। তার মধ্যে সেদিন আমার দুই হাতে দুটো ব্যাগ, আর তার সঙ্গে বুকের ওপর আড়াআড়ি ঝোলানো ব্যাগটার ভেতর থেকে মোবাইলটা তীব্র স্বরে বেজেই চলেছে। তাই বাধ্য হলাম স্কুলের সামনের গলিতে ঢুকে ব্যাগগুলো নামিয়ে ফোনটা রিসিভ করতে। স্কুলের গলিতে তখনও বেশ কয়েকজন গার্জিয়ান দাঁড়িয়ে আছেন। এক এক করে বাচ্চারা বেরিয়ে আসছে। হঠাৎ চোখে পড়ল তাদের মধ্যেই একজন দাঁড়িয়ে আছে গেটের একটা থামের পাশে। কাঁধের ব্যাগটা ওর ভারী লাগছে হয়তো, তাই ওটাকেই বুকে জাপটে ধরে ও নিজের একটা জগৎ তৈরি করছে। বাচ্চাটির চোখ দুটো চঞ্চল, কিন্তু কাউকে খুঁজছে না, কাউকে কিছু বলছেও না। বরং মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া একটা ফড়িংয়ের ছন্দ মেলাতেই সে ব্যস্ত। মোবাইলে কথা বলতে বলতেই দেখলাম বাচ্চাটির মা এলেন। ব্যাগ হাতে নিয়ে জলের বোতল বের করে তাকে জল খেতে বলে উপস্থিত আরও দু একজনের মায়ের সাথে হাসি মুখে কথা বলতে লাগলেন। এর মধ্যেই আরেকটি বাচ্চা বিজয়ীর ভঙ্গিতে বেশ কয়েকজনকে হাই ফাইভ করতে করতে গেট দিয়ে বেরিয়ে তার দিদার সামনে এসে দাঁড়ালো। ততক্ষণে আমার কথা বলা হয়ে গেছে। মোবাইলটা ব্যাগে ঢোকাতে ঢোকাতেই শুনলাম বাচ্চাটির দিদা বলছে, রিজু, তুমি ওদের সঙ্গে যেভাবে হাত মেলালে ওর সঙ্গেও মেলাও। ব্যাগের চেন টানতে টানতেই শুনলাম 4 বছরের রিজু মুখটা বিকৃত করে বলছে, ওর সঙ্গে আমি হাত মেলাবো না, ও আমার বন্ধু না, ও কিছুই পারে না, দিন রাত শুধু হ্যাঁ হ্যাঁ করতে করতে ঘুরে বেড়ায়। যাকে উদ্দেশ্য করে এই সমস্ত কথা বলা হচ্ছে সে কিন্তু আপন মনে তখন এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করছে ট্রেন চালানোর মতো ভঙ্গি করে। কিন্তু তার মায়ের মুখে আলোটা নিভে গেছে ততক্ষণে। মৃদু স্বরে বাচ্চাটির মা রিজুর মাথায় হাত রেখে বললেন, আসলে ও তোমার থেকে কিছুটা ছোট কি না, তাই এখনও ঠিকমতো কথা বলতে শেখেনি। রিজুর দিদাকে দেখলাম বেশ কিছুটা অপ্রস্তুত। তিনিই নাতিকে ওই বাচ্চাটির সঙ্গে হাত মেলানোর প্রস্তাব দিয়েছিলেন। রিজুর হাত ধরে বাচ্চাটির মায়ের দিকে তাকিয়ে ব্যাপারটার গুরুত্ব আঁচ করতে পেরে তিনি নাতিকে বললেন, তুমি যখন ছোট ছিলে তুমি কি সব কিছু করতে পারতে? বড় হলে ও ঠিক পারবে। দিদার কথার ওপর দিয়ে কথা চালিয়ে নাতি ওই বাচ্চাটির মাকে জিজ্ঞেস করল, আন্টি, ওর কত বয়স? ওই ভদ্রমহিলা বললেন, তোমার থেকে ও একটু ছোটই হবে। রিজুর দিদাকে দেখলাম আর দেরি না করে নাতিকে তাড়া দিতে লাগলেন। চল চল, বাড়িতে দাদু বসে আছে, তোকে নিয়ে গিয়ে স্নান করাবো, তারপর তাকে খেতে দিতে হবে। রিজু বলল, চান খাওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমি আজ দুপুরে তোমার সঙ্গে বসে অনেকক্ষণ ওই সিরিয়ালগুলো দেখব, সঙ্গে সঙ্গে আমায় ঘুম পাড়াবে না। আচ্ছা আচ্ছা, সে হবেক্ষণ, তার দিদা বলল। বুঝলাম রিজুর বাবা মা সম্ভবত দুজনেই চাকরি করেন, তাই সে তার দাদু দিদা বা দাদু ঠাকুমার দায়িত্বে বাড়িতে থাকে। টোটো পাচ্ছি না বলে আমি তখনও ওখানেই দাঁড়িয়ে আছি। স্পষ্ট দেখতে পেলাম 4 বছরের রিজু যখন তার দিদার হাত ধরে গলিটার মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে, তখনও সে একবার ঘাড় ঘুরিয়ে ওই বাচ্চাটার দিকে তাকালো। ওর চোখে তখন এক অদ্ভুত বিচারকের দৃষ্টি, যেন সে মনে মনে মেপে নিচ্ছে ওর অক্ষমতা আর নিজের শ্রেষ্ঠত্বকে। ছোট ছোট মনে যে কত দ্রুত বিভেদ তৈরি হয়ে যায় সেটা দেখে বুকের ভিতরটা কেমন খচখচ করে উঠল। ওই বাচ্চাটা আর তার মা তখনও দাঁড়িয়ে। রিজুর কথাগুলো তীরের মতো তার বুকে বিঁধলেও মুখে সেই ম্লান হাসিটা ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছিলেন তিনি। ছেলে যদিও তখনও হাতের কাল্পনিক স্টিয়ারিং ঘুরিয়ে আপন মনেই ঝিকঝিক শব্দ করে ট্রেনের মতো এগোচ্ছে। ওর কাছে রিজুর ওই তাচ্ছিল্য ভরা কথাগুলোর কোনো মানে নেই। ওর পৃথিবীটা অনেক বেশি স্বচ্ছ আর সরল। কিন্তু ওর মায়ের চোখের কোণে জমে থাকা জলটা আমার নজর এড়ালো না। তিনি যান্ত্রিকভাবে জলের বোতলটা ব্যাগে ঢোকালেন। আমি হাতঘড়ির দিকে তাকালাম। রাস্তায় তখন পুলকারের ইঞ্জিনের আওয়াজ আর টোটোর হর্ন আরও তীব্র হয়েছে। ভিড়টা সামান্য হালকা হতেই একটা চেনা টোটো আমার সামনে এসে দাঁড়ালো।
আমি ওঠার পরে বাচ্চাটার মাও এগিয়ে এসে ওই টোটোতেই উঠলেন। টোটো চলতে শুরু করতে আমি মায়ের দিকে তাকিয়ে দেখলাম তিনি শূন্য দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছেন। বুঝলাম রিজুর ওই নির্মম কথাগুলো এখনও অদৃশ্য পাথরের মতো তার ওপর চেপে বসে আছে। হঠাৎ বাচ্চাটি তার মায়ের শাড়ির আঁচলটা ধরে একটু টানল। তারপর মা ফিরে তাকাতেই হেসে তার কপালের ওপর থেকে চুলগুলো সুন্দর করে সরিয়ে দিতে থাকলো। ওই এক মুহূর্তের হাসিতে যেন মায়ের সমস্ত মন খারাপ ধুয়ে মুছে গেল। আমার জানা আছে এই মায়েরা তাদের তথাকথিত স্পেশাল বাচ্চাদের এই ছোট্ট ছোট্ট অগ্রগতি দেখার জন্য কিভাবে অধীর আগ্রহে অপেক্ষা করেন। আমার কানে তখনও রিজুর সেই আবদারটা বাজছিল, চান খাওয়া হয়ে গেলে আমি কিন্তু সিরিয়াল দেখব। ভাবলাম একটা 4 বছরের শিশু কতটা দ্রুত বড়দের জগৎটা গিলে ফেলছে। সে সিরিয়াল দেখবে, সে বিচারকের মতো অন্যকে মাপবে, অথচ তার মনে সহমর্মিতার বীজটুকু ঠিকমতো বপন করা হয়নি। আমরা তাকে ভালো স্কুলে পড়ানোর চেষ্টা করছি, দুজনে উপার্জন করে তার হাতে সমস্ত সুবিধা কিনে দিতে চাইছি, কিন্তু তার মনের যত্ন করতে পারছি না। গন্তব্য আসার আগে একবার ভদ্রমহিলার সাথে চোখাচোখি হতে তিনি হালকা একটু হাসলেন। নিজে থেকেই বললেন, আসলে আমার ছেলেটা এখনও ঠিক আর 5 জনের মতো কমিউনিকেট করতে পারে না, তো তাই কিছু কিছু বাচ্চা ওকে ঠিক বন্ধু ভাবতে পারে না। মৃদু হেসে আমি বললাম, পৃথিবীতে সবাই কি আদৌ বন্ধু হতে পারে? যারা ওকে ওর মতো করে ভালোবাসতে পারবে সেই সব মানুষগুলোকে নিয়েই একটা আস্ত জীবন দেখবেন খুব সহজে কেটে যাবে। বাকি পুরো পৃথিবী আমাদের কারই বা কোন দরকারে লাগছে বলুন তো?